নির্বাচনের আর 2 মাস বাকি। এতদিনে কি আপনার মনে একটিবারও প্রশ্ন আসেনি যে ডক্টর ইউনূস যদি সত্যি ক্রাইম না করে থাকতেন তাহলে তার নামের মামলাগুলো কেন সরকারি ক্ষমতা বলে নিষ্পত্তি করলেন? তিনি তো সৎ মানুষ, শান্তিতে নোবেল বিজয়ী, তাহলে তিনি কি পারতেন না আদালতের সাথে লড়াই করে মামলাগুলো নিষ্পত্তি করতে? বাংলাদেশে এমন খ্যাতি পাওয়া মানুষ দ্বিতীয়টি নেই। তিনি বড় মানুষ, বলা যায় এলিট ক্লাস, কিন্তু আসলেই তিনি কি সৎ? প্রশ্ন আছে, উত্তর নেই। বাংলাদেশে মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 115টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের দিকে তাকাই 100টির মধ্যে একটিও খুঁজে পাওয়া যায় না। তার উপর দিয়ে ডক্টর ইউনূস তার গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন দেন, সাথে নেন জনশক্তি রপ্তানি লাইসেন্স। কিন্তু কেন? সরকারি ক্ষমতায় বসে তিনি কি পারতেন না পুরো শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে? এককভাবে নিজস্ব ভার্সিটির অনুমোদন নেওয়ার মানে এই হয়ে দাঁড়াচ্ছে না যে আমার ভার্সিটিতে পড়লে তোমাদের ভিসা কনফার্ম। জর্জ ওয়েলের উপন্যাস অ্যানিমেল ফার্ম এই জন্যই যুগে যুগে টিকে আছে, কারণ লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। আর বাংলাদেশের অবস্থা হলো এমন যে লঙ্কা ফাঁকা রাবণ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে বুড়ো থেকে কিশোর সবাই। কিশোরদের কথা আসলে এনসিপির অবস্থা দেখে করুণ মনে হয়। 24-এর অভ্যুত্থানে যখন নাহিদদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন কিশোরদের মধ্যে যে নিউক্লিয়াসটি ঘটেছিল তা গত 50 বছরে ঘটেনি। কিন্তু তারা কি করলো? দৌড়ে নামলো এই রাবণ হওয়ার প্রতিযোগিতায়। আচ্ছা ওয়েল, ওনাদের নেতৃত্বে আন্দোলন বেগবান হয়েছিল, তাদেরও উচিত একটা পলিটিক্যাল পার্টি রাখা, কিন্তু পার্টির ভারসাম্য গেল কই? কারণ এখন অবধি যতগুলো এনসিপির নামে চাঁদাবাজির নিউজ হয়েছে, যতগুলো নেতা পদত্যাগ করেছে, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে উত্থানের আগেই পতন ঘটলো? ছোটবেলা থেকে স্টাডি করে পাইলাম যে জামায়াতে ইসলামী হলো স্বাধীনতা বিরোধী দল। 1971-এর মুক্তিযুদ্ধে তারা যে পাক হানাদার বাহিনীকে সাহায্য করেছে তার হাজার হাজার নথিপত্র রয়েছে দেশে বিদেশে, কিন্তু এখন অবধি জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিষয় এড়িয়ে গেছেন, তাদের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তার উপর দিয়ে জামাতের নেতা শাহজাহান চৌধুরীর বেফাঁস মন্তব্য এটাই প্রমাণ করে যে তাদের হাতে দেশ গেলে তারা কি করতে পারেন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। যদিও তিনি এই কথাগুলোর ব্যাখ্যা দিয়েছেন, তবুও এই কথা শেষ হতে না হতে তিনি সরাসরি মহাকাশের সাজিটেরিয়াস এ সুপারমেসিভ ব্ল্যাক হোলের চারদিকে প্রতি সেকেন্ডে 13 কিলোমিটার গতিতে ঘুরতে থাকা সূর্যকেও তার কথাই দাঁড়িয়ে থাকতে বলেন। আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে যাইব, আল্লাহ তাআলা আর এন্ডুল্লাহ মাজ্জাকার মর্যাদা দিয়ে। ধরেন মামার বাড়ির আবদার, মজারও একটা লিমিট আছে। এই যুগের ছেলেমেয়েরা শেখ হাসিনার মতো ট্যালেন্টেড মহিলাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, আর তিনি পড়ে আছেন রূপকথার রূপক গল্পে। জামাত ইসলাম যেমন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থেকেও জাতির কাছে ক্ষমা চাচ্ছে না, তেমন করে শেখ হাসিনাও 24-এর অভ্যুত্থানে হাজার খুনকে এরাও স্বীকার করছে না। আর এগুলোই হলো ফ্যাসিবাদের লক্ষণ। মানুষের খারাপ দিন যায়, ভালো দিন আসে, আবার কারো ভালো দিন যায়, খারাপ দিন আসে, আর এটাই হলো জীবনের উত্থান পতন। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আপনার খারাপ দিনগুলোতে যারা আপনার পাশে ছিল তাদেরকে আপনি মনে রাখছেন কিনা। বিএনপির মির্জা ফখরুল সাহেব, আমি ওনাকে ফলো করি 2021 সাল থেকে। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমি ওনার বক্তব্যগুলো শোনার চেষ্টা করতাম। উনি একবার কেঁদে কেঁদে বলেছিলেন যে এখন এমন আইন করা হচ্ছে কথাও বলতে পারবো না। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। কিন্তু দিন বদলে যখন ভালো দিন আসলো তিনিও বদলে গেলেন। তখনই তিনি মেজাজ হারিয়ে তাকে ধমক দিয়ে দূরে সরে যেতে বলেন। তখন দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলম। দিন বদলের এই খেলায় আমরা এতটুকু বুঝলাম যে আসলে রাবণ আমরা সবাই, শুধু আমাদের লঙ্কা দখল হলেই আমরা ক্ষমতা প্রদর্শন করতে পারি। আর এই লঙ্কায় টিকে থাকার জন্য আমরা মানুষ হয়ে মানুষকে খুন করতে কাঁপি না, কারণ ইবলিশ আর রাবণ আমাদের মধ্যেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আপনি যে দলকে সাপোর্ট করছেন তারা রাবণ না তো।